আপনিও কি সেম সমস্যাটা ফেস করেন যখন 20 থেকে 25,000 টাকার মধ্যে একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন কিনতে যান? উত্তর যদি ইয়েস হয় দেন দিস ভিডিও ইজ ফর ইউ। আসসালামু আলাইকুম, আশরাফুল ইসলাম তানভীর আছি আপনাদের সাথে। আপনারা দেখতেছেন এটিসি, আর আজকে আমার হাতে আছে আইকিউর মোস্ট অ্যাওয়েটেড Z11X। অলরেডি এটা মার্কেটে খুব হাইপড এটার স্পেকের জন্য। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে কি আছে এই ফোনে। তার থেকে আপনি প্রশ্ন করেন যে এই ফোনে কি নাই। পাওয়ারফুল চিপসেট, বেস্ট স্টোরেজ টাইপ, বিগার ব্যাটারি, আইপি রেটিং, ডিসেন্ট ক্যামেরা, সাথে 6.76 ইঞ্চ ডিসপ্লে। স্মার্টফোন মার্কেটের এখন যে অবস্থা, ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারির পাশাপাশি যদি একটা ভালো পারফরমেন্স খুঁজতে যাই, তখন বাজেটটা গিয়ে দাঁড়ায় 30,000 টাকার উপরে। সেই গ্যাপটার মধ্যেই আইকিউর যে Z9X, Z10X খুব ভালো একটা অপশন ছিল এতদিন মার্কেটে। অ্যান্ড ওইগুলোর হিস্ট্রি দেখলে মনে হচ্ছে যে না, Z11Xটাও সেম রাস্তাতেই হাঁটবে। তবে শুরুতে আপনি যে বাধা বা ব্যারিয়ারটা ফেস করবেন সেটা হচ্ছে এই ফোনের প্রাইস। এর আগের যে ফোনগুলো ছিল এই সিরিজে, সেটাকে আমরা দেখতাম যে 20 থেকে 22,000 টাকার রেঞ্জে আসতো, বাট এটার ক্ষেত্রে সেম জিনিসটা থাকতেছে না। এটা ইন্টারন্যাশনালি বলেন, গ্লোবালি বলেন, সব জায়গায় এটার দাম বাড়ছে। বর্তমানে 8128 মানে এই ভার্সনটার দাম প্রায় 27,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। ইটস হিউজ। গতবারে Z10X আর এবারের Z11X এর ইন্ডিয়ান লঞ্চিং প্রাইস যদি আপনাদেরকে দেখায় দেই, তাহলেই বুঝতে পারবেন যে দাম কতটা বাড়ছে। প্রতি ভিডিওতে আপনাদেরকে বলে বেড়াতাম যে ফোনের দাম কিন্তু বাড়তে যাচ্ছে। সেগুলোরই প্রভাব এগুলোতে পড়ছে। পাশাপাশি আরেকটা এডিশনাল ইনফো দিয়ে রাখি, ভিভো T5X আর আইকিউর Z11X কিন্তু দুই দেহ একই প্রাণ। মানে দুইটার স্পেক অ্যান্ড দাম অলমোস্ট 99.99% সিমিলার। এখন সব জায়গাতেই যেহেতু ফোনের দাম বাড়তেছে, সো আমাদের পকেটের উপর একটু কোপ দেওয়া ছাড়া আমাদের কাছে এখন আর করার কিছু নাই। আফসোস, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। তবে T5X হোক বা Z11X হোক, যেটাই কিনেন না কেন, কিনতে চলে যাবেন SMS গ্যাজেটে। পুরো বাংলাদেশে তাদের এখন ব্রাঞ্চ ছড়াই যাচ্ছে। কিছুদিন আগেও ময়মনসিংহে নতুন ব্রাঞ্চ লঞ্চ হয়েছে। তারা মেনলি চাইনিজ ফোনগুলোর জন্য সুপরিচিত, বাট এই ধরনের ইন্ডিয়ান বা গ্লোবাল ফোনগুলো কিন্তু তাদের কাছে পাবেন। সো আপনার নেক্সট পারচেসের ক্ষেত্রে SMS গ্যাজেটকে মাথায় রাখবেন। এখন আসেন এটা নিয়ে বিস্তারিত কথা বলি। দাম এখন 27-28,000 টাকা আছে। আই থিঙ্ক খুব শীঘ্রই এটার দাম 25,000 টাকার রেঞ্জে চলে আসবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ফোনটার দাম বাড়লেও এই ফোনে কিছু চেঞ্জেস নিয়ে আসছে, যেটা নিয়ে আমরা গতবারের Z10X এ খুব বড় নেগেটিভ পয়েন্ট হিসাবে দেখছিলাম। আমি একটা লিস্ট করে দিচ্ছি যে গতবারে কি কি নিয়ে আমরা কমপ্লেন করছি আর এইবার কি কি জিনিস ফিক্স হয়েছে। অলমোস্ট আমাদের কমপ্লেনের 60-70% জিনিস এইবার এই মডেলে তারা সলভ করে ফেলছে। আর 25,000 টাকার রেঞ্জে যখন আমরা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজতে যাই, তখন আসলে ভাই মার্কেটে খুব যে বেশি অপশন আছে তা না। আমি বলবো এটার একদম ডিরেক্ট হেড টু হেড স্পেক অনুযায়ী যদি কম্পারিজন করতে যাই, তাহলে এটার কম্পিটিটর আছে হচ্ছে Oppo K13। ওইটার প্রাইসও এখন এরকম 26-27,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে আইকিউর উপর না ইয়াং জেনারেশন বা জেনজির আলাদা একটা ভরসা আছে। পারফরমেন্স সেন্ট্রিক ফোন বা পাওয়ারফুল ফোন কিনতে গেলে তারা আইকিউর নামটাই সবার আগে রাখে। ওদের ব্র্যান্ডের মোটোটাই এরকম ছিল, অ্যান্ড মানুষের মনেও সেম জিনিসটাই আসতেছে। বাট শুধু ভরসা করলেই তো চলবে না, রিয়েলিটি কি সেটাও আমাদের দেখতে হবে। আর এই ফোনগুলো যেহেতু প্রচুর মানুষ কিনে, তাই আমরা একটু বেশি সময় নিয়ে ইউজ করে তারপর এই ভিডিওটা করতেছি। সবার ফার্স্টে আমরা রিয়েলিটি চেক দেওয়ার জন্য প্রিভিয়াস ইয়ারের ডিভাইসের যে হিস্ট্রিগুলো সেগুলো চেক করতেছিলাম। প্রত্যেকটা ইউজার গ্রুপে ঘুরছি, কোনো প্রবলেম রিলেটেড পোস্ট আছে কিনা সেগুলো চেক করছি। ইউটিউবেও মাল্টিপল ভিডিওর কমেন্ট চেক করছি যে মেজর কোনো ইস্যু পাইছি কিনা গতবারের Z10X এ। আমাদের ফাইন্ডিংস হচ্ছে না, তেমন কোনো মেজর ইস্যু ছিল না। সফটওয়্যার আপডেট দিয়ে ফোন নষ্ট করে ফেলছে এমন প্রবলেমে কেউ ফেস করে নাই। সো এটার ট্র্যাক রেকর্ড ঠিক আছে। আর আমাদের দেশে 20 থেকে 25,000 টাকার রেঞ্জে যারা ফোন কিনে, তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে স্টুডেন্ট বা জেনজি। অনেকে হয় কি HSC শেষ করছে, SSC শেষ করছে, তারা লাইফের প্রথম ফোনটা কিনবে। অনেকে হয় যে টিউশনের টাকা জমিয়ে বহুত দিন টাকা জমায় একটা ফোন কিনে। সো এই ফোনগুলো তাদের কাছে একটা ইমোশনের মতো। তাই আমরা চেষ্টা করেছি এই ভিডিওতে সবগুলো ডিটেলস একদম খুঁটিয়ে বের করে আপনাদের সামনে পেশ করার। প্রথমে ডিজাইনের বিল্ড কোয়ালিটি নিয়ে বলি। আইকিউ Z11X এর দুইটা কালার আছে, টাইটান ব্ল্যাক আর প্রিজমেটিক গ্রিন। টাইটান ব্ল্যাকে একটা রিফ্লেকটিভ ম্যাট ফিনিশ আছে, রোদের আলোতে সুন্দর একটা শাইন আসে। তবে গ্রিন কালারটা দেখতে একটু আনকমন। ফোনটা যখন প্রথমে হাতে নিছি, আমার কাছে একটু ভারী লাগছে। ওয়েটটা 219 গ্রামের মতো। তবে হাতে নিয়ে কিছুক্ষণ চালানোর পর ইউজড হয়ে গেছি, তখন আবার ওয়েটটা খুব বেশি একটা ফিল হচ্ছিল না। পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়া আমার কাছে একটু ফিল হয়েছে যে ডিভাইসটা মাঝে যদি একটু চাপ দেই তাহলে একটু ফাঁপা লাগতেছে। টিমের 2-1জনকেও দেখালাম, ওরাও সেম কথাটাই বললো। যদিও তাদের ওয়েবসাইটে বেশ শক্তপোক্ত দাবি করতেছে ফোনটাকে, বেশ কিছু সার্টিফিকেশনও আছে। মোট কথা ভাই, ডিউরেবিলিটির দিক দিয়ে আপনি মোটামুটি ভালো সাপোর্ট পাবেন আর নিশ্চিন্তে থাকতে পারবেন।
ভেঙে ভেঙে যাবে না। পিছনের ডিজাইনটা বেশ ক্লিন, ম্যাট ফিনিশ দেওয়া, তাই ফিঙ্গারপ্রিন্ট পড়ার তেমন একটা প্যারা নাই। আর ক্যামেরা মডিউলের পাশে যে ওই যে ডাইনামিক রিংটা দেখতেছেন, এটা বেশ ইউনিক একটা টাচ। নোটিফিকেশন আসলে বা চার্জে দিলে ব্লিঙ্ক করে। লাস্টবারের Z10X এ সবচেয়ে বড় মিসিং যে জিনিসটা ছিল, নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেটা এবার তারা দিয়েছে। তবে বিল কোয়ালিটিতে সবচেয়ে বড় চমক যেটা আমরা পাইছি সেটা হচ্ছে IP রেটিং নিয়ে। গতবার IP64 ছিল খুব সম্ভবত, এইবার একদম 68, 69 প্লাসে চলে গেছে। তবে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখনো থেকে যায়, সেটা হচ্ছে ডিসপ্লে প্রোটেকশন নিয়ে। এবারও তেমন কোনো একদম সলিড ইনফো তারা পাবলিশ করে নাই। তাদের চাইনিজ ওয়েবসাইট দেখলাম, ইন্ডিয়ান ওয়েবসাইট দেখলাম, কোথাও না কোনো ইনফো পাইনি। সো এই জায়গাতে একটা ছোট্টখাটো কনফিউশন থেকেই যায়। আর এখানে পাওয়ার বাটনের ভিতরেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিয়েছে। টেস্ট করে দেখেছি, মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট আছে। আর এই বাজেটের যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো থাকে, সেখান থেকে আমার কাছে এই সাইড মাউন্টেডগুলাই বেশি রিলায়েবল মনে হয়। আর এইখানে সাইড মাউন্টেড দেওয়া ছাড়াও কোনো অপশন ছিল না। কেন অপশন ছিল না সেটা আসেন ডিসপ্লেতে বলি। এই ফোনের ডিসপ্লেটাই আমার কাছে লাগছে যে এই ফোনের ওয়ান অ্যান্ড অনলি ডাউন বা ডার্ক সাইড, কারণ আইকিউ এখানে অ্যামোলেড দেয় নাই। দিছে 6.76 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট। এখন আমরা প্রশ্ন থাকতে পারে যে ভাই এই যুগে এসে LCD IPS কেন? হ্যাঁ, ডেফিনেটলি আপনি এই বাজেটে অ্যামোলেড ডিজার্ভ করেন। তবে আরেকটা দিকেও বলা যায় যে যারা হার্ডকোর গেমার, সারাদিন গেম খেলে, তাদের জন্য IPSটা কিন্তু একটা মানে আস্থার নাম হইতে পারে। কারণ গ্রিন লাইনের ভয় নাই, ডিসপ্লে বার্নিনের ভয় নাই, গেম খেলো সারাদিন, ফোন গরম হোক কোনো প্যারা নাই। তবে এই বাজেটের মধ্যে আপনি Redmi Note 14 অ্যামোলেড পাচ্ছেন, Samsung A26 অ্যামোলেড পাচ্ছেন। ইনফ্যাক্ট এটার যে ডিরেক্ট কম্পিটিটর বললাম Oppo K13, সেটাতেও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে আছে। সো এটা ডেফিনেটলি এটা একটা কনস হিসেবেই আমরা দেখতেছি। ডিসপ্লেটা আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে। অ্যামোলেডের পাশাপাশি রাখলে ভাই ওয়াশড আউট লাগবেই। তাও আমরা ডিসপ্লের সেটিংস থেকে একটু ব্রাইট করে দিলাম কালার প্রোফাইলটা, তখন একটু বেটার লাগে, বাট অ্যামোলেডের রেঞ্জে না। তবে ইউটিউবে 4K ভিডিও দেখতে পারবেন, ওয়াইডবাইন L1 সার্টিফিকেশন আছে, সাথে ডুয়াল স্টেরিও স্পিকারটাও বেশ ভালো সাউন্ড প্রডিউস করতেছে। কিন্তু এই সব কিছুর সাথে নিয়ে যখন আপনি একটা কন্টেন্ট দেখবেন, তার আগে আপনার চোখটা যাবে এই চিটাং হাইওয়ের মতো বড় বেজেলগুলোর দিকে। ভাই আগের বারও বড় বেজেল দিছে, এবার একটু যদি কমাইতো খুশি হইতাম, বাট এবারও আছে। ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে আমি রোদে টেস্ট করে দেখছি, 1200 নিটসের মতো ব্রাইটনেস থাকাতে করা রোদেও তেমন একটা সমস্যা ফেস করি নাই। কালারস অ্যান্ড ডিটেলস ঠিকঠাক আছে, তবে নেটফ্লিক্সে HDR সাপোর্ট পাই নাই। তারপর আসা যাক পারফরমেন্সে। এই ফোনটার মেন সেলিং পয়েন্টই হচ্ছে পারফরমেন্স। এটাতে চিপসেট হিসেবে থাকতেছে MediaTek Dimensity 7400 টার্বো, সাথে থাকতেছে UFS 3.1 স্টোরেজ, LPDDR4X র্যাম। লাস্ট ইয়ার যে 7300টা ছিল, সেটা থেকে 7400 যে খুব বড় জাম্প করছে তা না, বাট যে স্টোরেজ টাইপটা দিয়েছে UFS 3.1, এটা আপনার রিয়েল লাইফে অনেক কাজে আসবে। আমরা আন্টুটুর পাশাপাশি Geekbench, CPU থ্রটলিং সব কিছু রান করে দেখেছি, অ্যান্ড স্ক্রিনে আপনারা রেজাল্টটাও দেখতেছেন। এইসব টেস্টের বাইরে গিয়ে আমরা একটু প্র্যাকটিক্যাল টেস্ট করার জন্য কয়েকটা গেমও খেললাম। শুরু করলাম eFootball দিয়ে, 60 FPS সাপোর্ট করতেছে। eFootball এই চিপসেটের জন্য খুব হেভি কোনো টাস্ক না, খুব স্মুথ একটা গেম প্লে এক্সপিরিয়েন্স পেয়েছি, কোনো প্রকার ল্যাগ হ্যাং কিচ্ছু ছিল না। এরপর খেললাম পিপলস চয়েস PUBG, ম্যাক্স 60 FPS সাপোর্ট করে এখানে। 60 FPS সাপোর্ট করার প্রবলেমটা আমরা গতবার Z10X-এও ছিল, ওইটাতেও ওই সময় 90 FPS অন্য ফোনে দিত, বাট ওই ফোনে দিত না। আইকিউ পরে আপডেট দিয়ে জিনিসটা ফিক্স করছে কিনা যারা ইউজার তারা একটু কমেন্টে জানেন। যদি আপডেট করে থাকে তাহলে কিন্তু আমরা একটা অ্যাসুরেন্স পাই যে না, এটাতেও আপডেটে জিনিসটা ফিক্স হইতে পারে। বাট ইনিশিয়ালি আমাদের কাছে যে 30-40 মিনিটের গেম প্লেতে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। FPS একদম 56, 58 একদম লক ছিল বলা যায়। ফ্রেম ড্রপ একদমই ছিল না, পাশাপাশি অতিরিক্ত হিটও হচ্ছিল না, যে জিনিসটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। থার্মাল ম্যানেজমেন্টটা দারুণ করছে। তবে আরেকটা ফিচার আছে যেটা গেমারদের জন্য অনেক কাজে আসবে, সেটা হচ্ছে বাইপাস চার্জিং। সফটওয়্যারের দিক থেকে এই ফোনটা বেশ ফাস্ট, আউট অফ দ্য বক্স এটাতে Origin OS 6 পাচ্ছেন। আর সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে তারা বলেছে তারা 2 বছরের OS আপডেট দিবে এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দিবে। সো 30 সাল পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন, আর Android 18 পর্যন্ত পাবেন। পাশাপাশি সার্কেল টু সার্চ থেকে শুরু করে AI এর বেশ কিছু ফিচার পেয়েছি। তবে হ্যাঁ, প্রি ইনস্টল কিছু অ্যাপস বা গেমস এগুলো আছে, এগুলো ভাই একটু ধরে ধরে আনইনস্টল করে দিয়েন, তারপর দেখবেন এরকম সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। আর ব্যাটারিতে আছে 7200 mAh এর ব্যাটারি। আমাদের স্ক্রিপ্ট রাইটার নিজে এটা 8 ঘন্টার অফিসের মধ্যে 5 থেকে 6 ঘন্টায় ডিসকর্ডে গেজাইছে, গেম খেলছে, ভিডিও দেখছে, টুইটারে ট্রাম্পের নিয়ে মিম বানাইছে, দেন আমাদের আবার রিলস পাঠায় জ্বালাইছে। তারপরও দেখে যে দিন শেষে গিয়ে
থেকে 40% চার্জ রয়ে গেছে। নর্মাল ইউজ করলে বা একটু যদি আপনি ভেবেচিন্তে ইউজ করেন তাহলে ইজিলি 2 দিন চোখ বন্ধ করে চালাতে পারবেন। বক্সে 44 ওয়াটের একটা চার্জার দিছে, আর এটা দিয়ে চার্জ দিতে মোটামুটি 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। কোম্পানি আবার বলছে যে এই ফোনটা 6 বছর পর্যন্ত ব্যাটারি ভালো থাকবে, মানে 6 বছর পরেও এটার ব্যাটারি ডিগ্রেড হয়ে 80%-এর নিচে নামবে না। দ্যাটস গুড, ভেরি গুড। বাট 6 বছর এই ফোনটা কে চালাবে? আপনাদের মধ্যে যদি কেউ টাইম ট্রাভেলার থাকেন তাহলে একটু দেখেন তো 32 সালে কেউ এই ফোনটা ইউজ করতেছে কিনা, বা 32 সালে এই ভিডিওটাতে এসে একটা কমেন্টও করতে পারেন যদি থাকে ভিডিওটা। আচ্ছা, এবার ক্যামেরার কথায় আসি। আসলে পারফরমেন্স সেন্ট্রিক ফোনে না মানুষ ক্যামেরাতে খুব একটা ফোকাস দেয় না, বাট থাকাটা তো জরুরি। এখানে অক্সিলারি সেন্সর হিসাবে আছে 50 মেগাপিক্সেলের একটা IMX852 সেন্সর, আর মেইন ক্যামেরা একদম মেইন সবচেয়ে প্রপার কাজের ক্যামেরা হিসাবে আছে 2 মেগাপিক্সেলের একটা সেন্সর, এটা বোকে সেন্সর। প্রথমটা জাস্ট মার্কেটিংয়ের জন্য দিয়েছে, আসল কাজ ওই 2 মেগাপিক্সেলটাই করে। তবে মেইন ক্যামেরা দিয়ে দিনের আলোতে মোটামুটি ভালোই ছবি আসে, স্কিন টোন একটু বুস্টেড আর স্যাচুরেটেড লাগে, ভাই ভিভোর সফটওয়্যার বলে কথা। তবে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতো ছবি। আর সেলফি ক্যামেরাটা কিন্তু আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, এবার 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়েছে। আর সবচেয়ে ভালো লাগছে আমার কাছে যে জিনিসটা, সেটা হচ্ছে ফ্রন্ট আর ব্যাক দুইটাতেই 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছে, যেটা এই বাজেটে কিন্তু বেশ রেয়ার। 4K ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে, ইটস গুড। তবে ভালোই জিটারি ফুটেজ EIS আছে, তারপরও হাঁটতে হাঁটতে ভিডিও করলে একটু শেকি হবে। লাস্টলি কিছু খুচরা তথ্য দিয়ে ভিডিওটার ইতি টানবো। ক্যামেরা টু API তে লেভেল 3 সাপোর্ট নাই, এক্সট্রা SD কার্ড স্লট এবারও থাকতেছে না, অনলি 2টা সিমেরই জায়গা আছে। বাট ওয়ার্নিং শেয়ার আপনি কল রেকর্ড করতে পারবেন, ব্লুটুথ 5.4 আছে, আর ফিজিক্যাল প্রক্সিমিটি সেন্সরটাও আছে। সো দিস ওয়াজ দ্য IQ Z11X এর একটা ওভারভিউ বাই ATC। আমি এখনই প্রেডিক্ট করতে পারতেছি যে এই ফোনটা অনেক সেল হইতো যদি প্রাইসটা আগের মতোই থাকতো। আগে এটা 20,000 টাকার রেঞ্জের একটা ফোন ছিল, এখন এটা 25,000 টাকার রেঞ্জের হয়ে গেছে। সো অনেকেরই বাইং ফ্যাক্টরে এটা এফেক্ট করবে। আর আমার নজরে এই ফোনটা আমি তাদেরকেই সাজেস্ট করবো যারা টোটালি একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চাচ্ছে, যাদের পারফরমেন্সটা ভালো লাগবে, ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে, সেই সাথে ডিউরেবল একটা বিল কোয়ালিটিও পাচ্ছে। আর এই ফোনটার ল্যাকিংস থাকবে ক্যামেরাতে অ্যান্ড ডিসপ্লেতে। সো যারা মাল্টিমিডিয়া ফোকাস ফোনগুলো খুঁজে তাদেরকে আমি সাজেস্ট করবো এই ফোনটা না নেওয়ার। এটা শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক ইউজারদের জন্য, মেনলি ইয়াং জেনারেশনদের জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি কমেন্টে জানাতে পারেন যে আপনি কোন দলের লোক, রাফিদের মতো পারফরমেন্স খোঁজা লোক, নাকি আমার মতো লোক যারা মাল্টিমিডিয়া অ্যান্ড ক্যামেরাটাকে বেশি প্রাধান্য দিবে। আল্লাহ হাফেজ, আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে। বাই।